এখান থেকে সাউন্ড ক্লিয়ার? জি স্যার। জি জি, সরি বুঝতে পারিনি, প্লিজ আরেকবার। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। সবাই ভালো আছেন তো না? জি স্যার। দুইটা একসাথে মনে হয় হচ্ছে না। আচ্ছা, সবাই পড়াশোনা করেছেন? পড়াশোনা সবার হচ্ছে? হ্যাঁ, অল্প অল্প, যাই হোক, লেগে থাকতে হবে, অল্প অল্প হোক, যেখানে হোক। আচ্ছা ঠিক আছে, চলেন শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওয়েলকাম। আমরা কয়েক মিনিট, 1-2 মিনিট হচ্ছে রিভাইজ করি। হ্যাঁ, আমরা লাস্ট পর্যন্ত কোথায় ছিলাম, কোন অবধি পড়াশোনা করেছি, আমরা একটু রিভিউ করি। আমাদের প্রথম ক্লাসটা ছিল হচ্ছে চুক্তি আইন 1872-এর লেকচার 1, ডেফিনেশন অফ কন্ট্রাক্ট, চুক্তির সংজ্ঞা। চুক্তির সংজ্ঞা কোথায় জানি দেওয়া আছে, সবার মনে আছে তো না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, চুক্তির সংজ্ঞা দেওয়া ছিল 2H এ, এনফোর্সেবল বাই ল। চুক্তি কন্ট্রাক্ট মিন্স হচ্ছে এনফোর্সেবল বাই ল, কম্পিটেন্সি অফ দ্য পার্টিস এনফোর্সেবল বাই ল হচ্ছে কম্পিটেন্সি অফ দ্য পার্টিস, ফ্রি কনসেন্ট, অবজেক্ট মাস্ট বি লফুল, কনসিডারেশন মাস্ট বি লফুল, নট ডিক্লেয়ার্ড বাই ল অ্যাজ ভয়েড। এটা আমরা দেখেছিলাম। আপনাদের এখানে যদি ছোট দেখা যায় জুম করে নিতে পারেন, জুম করে নিলে খুব ভালো দেখায়। হ্যাঁ, তারপরে আমরা দেখেছি বিখ্যাত আইনবিদদের সংজ্ঞা ছিল, চুক্তির বৈধ উদাহরণ ছিল। হ্যাঁ, চুক্তি নয় এমন উদাহরণ, চুক্তির বৈধ উপাদান সমূহ। কেউ আমাকে বলেন তো উপাদান, এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট। এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, বৈধ উপাদান জানি কয়টা ছিল, কে বলতে পারবেন? দেখি কে আগে পারেন। 5টা স্যার। হ্যাঁ, এক্সেলেন্ট। কে বললেন ভাই? সালমান স্যার। আচ্ছা, সালমান ভাই। যেমন 2 বা ততোধিক পক্ষ থাকতে হবে, প্রস্তাব থাকতে হবে, হ্যাঁ, স্বাধীন সম্মতি, তারপর বৈধ উদ্দেশ্য, বৈধ প্রতিদান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ওখানে ছিল, উপরে ছিল কিছু, এখানে হচ্ছে পক্ষের ক্যাপাসিটি অফ পার্টি ছিল। হ্যাঁ, লফুল কনসিডারেশন ছিল, লফুল অবজেক্ট ছিল, সেকশন ধারাতে, সেগুলো অবশ্যই আপনারা হচ্ছে ধারাগুলো কিন্তু মেনশন করবেন। পরীক্ষার খাতায় কিন্তু ধারা না দিলে নাম্বার নাই। হ্যাঁ, ইনশাল্লাহ আজকের এই দিন থেকে আশা করি আগামী, দোয়া করি আগামী 2 বছর হোক বা 2.5-3 বছর হোক, অর্থাৎ অ্যাটলিস্ট 3 বছরের মধ্যে আপনাদের নামের আগে একটা টাইটেল যুক্ত হবে, অ্যাডভোকেট। সুতরাং এই প্রস্তুতিটা এখন থেকে শুরু করতে হবে, এখন থেকেই সব দিক থেকে হচ্ছে যে নিজেদের শানিত করতে হবে। হ্যাঁ, আর এখন যেরকম পরীক্ষাগুলো হচ্ছে, আগামীতে অনেকগুলো আইন যোগ হবে নতুন করে। এখন তো 7টা আইন যোগ হয়, সামনের বার থেকে আরো কোন সংবিধান যুক্ত হবে, তারপর চুক্তি আইন, অর্থঋণ আদালত আইন, এই আইনগুলো যুক্ত হবে। সুতরাং এগুলো আপনারা একটু ভালো করে পড়বেন, এগুলো বেসিক। এগুলো যদি ভালো না জানেন তখন পরবর্তী সময়ে কিন্তু ঠেকে যাবেন। হ্যাঁ, পরের সময় পড়তেই হবে। আচ্ছা, চুক্তির বলবৎযোগ্যতা ছিল এটা, চুক্তির নির্দিষ্টতা বাস্তবায়ন, এটা ছিল প্রমিস। প্রমিস হচ্ছে প্রতিশ্রুতি। তারপর হচ্ছে কনসিডারেশন। কে বলবেন বলেন তো ভাই, ভাইয়া বা অথবা আপু, কনসিডারেশন বলতে কি বুঝেন? কেউ আছেন? কে কে আছে দেখি তো। কিছু দেওয়া বা করা।
কনসিডারেশন ওই যে চুক্তির মধ্যে প্রতিশ্রুতির বিনিময়ের মাধ্যমে কিছু দেওয়া বা করা। একটা উদাহরণ দিতে পারবেন আপু? যেমন পক্ষকে একটি দেবে, গড়ি দেবে 2 লক্ষ টাকা। আচ্ছা, সেই 2 লক্ষ টাকাটা হচ্ছে প্রতিদান। আচ্ছা, প্রতিদান, রাইট, এক্স্যাক্টলি, খুব সুন্দর বলেছেন। আরেকটু কেউ ডিটেলসে বলতে পারবেন? অর্থাৎ ডিটেলস অথবা আরেকটু সংক্ষেপে, অর্থাৎ এক্সাক্ট আইন অনুযায়ী যেটা আছে। কত আপু না আছে কথা বলে? কই আপুরা, কই ভাইয়ারা, কই? ভাইয়া যদি একজন একজনের বাড়ি যদি রং করতে বলে, যদি বলে যে না আমাকে এত টাকা দিবেন, আমি এত টাকার বিনিময়ে আপনার বাড়িটা ভালো করে রং করে দিব, তাহলে সেটাই হবে প্রতিদান। এরকম কিছু হবে। রাইট, ঠিক আছে। তারপরে কনসিডারেশন ছাড়া চুক্তি হয় এর ব্যতিক্রম কয়টা জানি মনে আছে? এটা কিন্তু পরীক্ষায় আসবে। মনে আছে এই যে ধারা 1872 সেকশন 25। হ্যাঁ, বলেন। এই যে 25 ধারায় বলা আছে স্যার, এই যে ব্যতিক্রম ধর্মী তিনটা ব্যতিক্রম ধর্মী আছে। তিনটা ব্যতিক্রম ধর্মী আছে, কি কি তিনটা? একটু একটা হচ্ছে ওই যে স্নেহশীল ভালোবাসার কারণে যেটা হয়, আরেকটা হচ্ছে কতটা ভুলে গেলাম, আরেকটা চেষ্টা করে। অন্য কেউ বলেন, ভাইয়াকে একটু হেল্প করেন। পূর্বে আগে কোনো কাজের উপকার করেছিল, তার বিনিময়ে কিছু দেওয়া আর কি, সত্যি এটা ব্যতিক্রম ধর্মী। আরেকটা হচ্ছে যে স্বেচ্ছায় নিজের ইচ্ছে কোনো কিছু দান করা। ঠিক আছে, ভেরি গুড, এক্সিলেন্ট। ভাই আপনার নাম কি, কোথা থেকে পড়াশোনা করতেছেন? আমি হচ্ছি মনির, চট্টগ্রাম ল কলেজ। ও আচ্ছা, মনির ভাই, মনির বিডি, ওই ভাইটা না? হ্যাঁ, ফরম্যাটিভ স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে এবার আসেন, তারপরে ছিল স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। আমার এখান থেকে একদম দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তারপরে আমাদের ক্লাস 2 ছিল, আমরা এই স্লাইড গুলো পড়েছিলাম, আপনারা ছিলেন না। চুক্তি করে ফিরে এসেছে, তারপরে এটা সেটা, হ্যাঁ আমরা চুক্তির এখানে চুক্তির প্রকারভেদ পড়েছিলাম। তারপরে হচ্ছে গঠনের ভিত্তিতে চুক্তি, প্রবিধানের ভিত্তিতে চুক্তি পড়েছি। তারপরে পড়েছি হচ্ছে বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য। হ্যাঁ, বাতিল চুক্তি হচ্ছে যেটা টোটালি ভয়েড, যেটা কোন গ্রাউন্ডই নাই। আর বাতিলযোগ্য চুক্তি হচ্ছে যেটা করে ফেলেছে, আইনত বৈধ এবং কার্যকর হতে পারে, বাট যেটা হয় পরবর্তী সময়ে এটা বাতিল করার হচ্ছে সে সিদ্ধান্ত নিতে পারে। যেটাই হোক যে হার্ডশিপ, এটাকে আবার ইয়ার অনুসারে বলা হচ্ছে সোলাটিয়ামের, লাইক সোলাটিয়াম টাইপ, অর্থাৎ যদি হচ্ছে কোনো পক্ষের জন্য এটা চুক্তিটা পালন করা হার্ডশিপ হয়ে যায়, তখন হচ্ছে ওই পক্ষ চাইলেই কি করতে পারে, চুক্তিটা বাতিল করতে পারে। হ্যাঁ, এই হচ্ছে এটা। তারপর হচ্ছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স আমরা পড়েছি। অফার এন্ড অ্যাকসেপ্টেন্স হচ্ছে যখন কেউ কাউকে প্রস্তাব দেয়, সেটা হচ্ছে অফার। যেমন আপনি আমার জন্য এই কলমটা কিনবেন কিনা, এই কলমটা আমি কিনতে চাই, এটা প্রস্তাব। আমি বললাম ঠিক আছে 5 টাকা হলে তুমি নিতে পারবা, ঠিক আছে আমি কলমটা কিনবো, এটা হচ্ছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। তারপর হচ্ছে 4 থেকে 7 দ্বারা পড়েছি আমরা। 4 হচ্ছে প্রস্তাব, when communication is complete, প্রস্তাব ও গ্রহণের যোগাযোগ কখন সম্পূর্ণ হয়, আমরা এগুলো দেখেছি।
এগুলো। তারপরে হচ্ছে আমরা প্রস্তাব বাতিল হওয়ার মোডস অফ রিভোকেশন, কখন আপনি প্রস্তাব যেটা অফারটা বাতিল করতে পারবেন, কখন পারবেন 5টা গ্রাউন্ডে। যখন হচ্ছে প্রস্তাবকারী নিজে প্রস্তাব প্রত্যাহার করে, হ্যাঁ সে যদি বলে যে আমি প্রস্তাব প্রত্যাহার করলাম, যদি প্রস্তাবকারী নিজের প্রস্তাব প্রত্যাহার করে, প্রস্তাব গ্রহীতা যদি তা প্রত্যাখ্যান করে, আর যদি নির্দিষ্ট সময় পার হয়ে যায়, টাইম পিরিয়ড থাকবে, সেই সময়ের 2 দিনের মধ্যে আমার এই সবজিগুলো কিনতে হবে, দিতে হবে আমাকে, 2 দিন পর আমি নিতে পারবো না, নিলাম না, হ্যাঁ তো দেখালে সবজিগুলো পচন ধরে যাবে। অথবা কোনো একটা শিপমেন্ট আছে, আপনি ইউরোপে কোনো একটা শিপমেন্ট পাঠাবেন, তখন কি হলো যে এত তারিখ ফ্লাইট, আমাকে 20 তারিখ ফ্লাইট হলে আমাকে 18 তারিখে প্রোডাক্টটা বুঝিয়ে দিতে হবে, আমি 18 তারিখ দিতে পারলাম না, 20 তারিখ দিলাম, তো আমি কখন ফ্লাইট, আমি এটা কখন হচ্ছে ইয়ে করে মালটা স্টকে নিব, তখন কখন আমি এটা পাঠাবো। আর যদি হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে এক্সিড করে, তখন হচ্ছে চুক্তিটা হচ্ছে কি করা যায়, অফারটা বাদ করা যায় কোন শর্তে প্রস্তাব দেওয়া হলে, এবং সেই শর্ত পূরণ না হলে কন্ডিশন থাকবে। আমরা দেখবো 22 ও 23 ওই দিকে আছে না, 29-এর দিকে আছে যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট আর হচ্ছে কন্ডিশনাল কন্ট্রাক্ট। একটা হচ্ছে শর্তযুক্ত আর একটা হচ্ছে কন্টিনজেন্ট আর একটা কন্ডিশনাল। হ্যাঁ, প্রস্তাব গ্রহীতা গ্রহণের আগে যদি মারা যায় বা বিকারগ্রস্ত হলে, বিকারগ্রস্ত মিন্স হচ্ছে মানসিক ভারসাম্য অবস্থায় যদি চলে যায়, তখন সে কিভাবে পালন করবে, এটা পারবে না। গ্রহণের বৈধতা অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট ধারা 7, পূর্ণভাবে নির্ধারিত শর্ত অনুযায়ী গৃহীত হতে হবে। গ্রহণের গৃহীত প্রস্তাব তখনই বৈধ হয় যদি তা পূর্ণভাবে নির্ধারিত শর্ত অনুযায়ী গৃহীত হয়। বিষয়টা কেমন, এই যে একটা উদাহরণ দিয়েছি যে রিনা বললো আমি 50,000 টাকা আমার ফোন বিক্রয় করব, তো সালমা বলতেছে যে না 50,000 টাকা তো হবে না, 45,000 হলেই নেই, তো এটি গ্রহণ নয়, কারণ এটা একটা নতুন প্রস্তাব হয়ে গেল, সে তো এটা মেনে নেয়নি, সে বলেছে যে 45,000 টাকা হলে আমাকে দেন, সুতরাং এটা হচ্ছে গ্রহণ হলো না, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স হলো না। অ্যাকসেপ্টেন্স তখনই হবে যখন হচ্ছে প্রতিটি শর্ত মানবে, কোন ধরনের কোনো পরিবর্তন হলে সেটা গ্রহণযোগ্য হবে না। যদি পরিবর্তন হয়ে যায় তখন হচ্ছে পরিবর্তনটা কি হয়ে যায়, একটা নতুন প্রস্তাব বা কাউন্টার অফার হয়ে যায়। গ্রহণের বই অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট, এটাই হচ্ছে সেকশন 7। ঠিক আছে, তারপরে আমরা দেখি, এইগুলো আপনারা একটু দেখে নিন। এবার হচ্ছে ক্লাস 3 লেকচার 3 তে আসেন, আজকের পরে আমরা আসি। আজকে আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করব, 2-4টা খুব ইম্পর্টেন্ট সেকশন গুলো আজকে আলোচনা করব। চুক্তি আইনের যে শুরুর দিকে যেগুলো থাকেই আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। সবসময় আসে পরীক্ষা, প্রায় আপনার হরহামেশা প্রশ্ন দেখবেন যে কে চুক্তি করার যোগ্য, অর্থাৎ চুক্তি আইন অনুযায়ী চুক্তি করার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, বা চুক্তি আইন অনুযায়ী কারা চুক্তি সম্পাদন করার যোগ্য, প্রায়ই আসে। হ্যাঁ, তো কারা চুক্তি সম্পাদন করার যোগ্য, আমরা সেকশন গুলোতে যাওয়ার আগে, আমরা মূল ধারায় যাওয়ার আগে আমরা একটু জেনে নেই, কমন সেন্স থেকে আমরা সিদ্ধান্ত নেই আসলে কারা চুক্তি করার যোগ্য হতে পারে। চলুন আপনাদের এখানে ফিরে যাই। কারা চুক্তি করার যোগ্য, আপনাদের কি মনে হয় কারা চুক্তি করতে পারে? অবশ্যই প্রাপ্তবয়স্ক যে কেউ হতে হবে, আর হ্যাঁ, গুড, ভেরি গুড। আর হচ্ছে চুক্তির যে শর্তটা আইনগত বলবৎ করতে হবে। এটা স্যার ওই যে প্রথম দিন পড়াইছি, কম্পিটেন্সি অফ পার্টিস অথবা ক্যাপাসিটি অফ পার্টিস, সেকশন 11 এ বলা আছে যে সাবালক ব্যক্তি হতে হবে, 2 নম্বরে আছে সুস্থ মস্তিষ্ক হতে হবে, আর 3 নম্বরে বলা হচ্ছে আইন দ্বারা মানে দেওয়ালিয়া অথবা অপরাধী হতে হওয়া যাবে না, এরকম 3টা পয়েন্ট বলা আছে। এই তো আচ্ছা, পুরো চুক্তি আইনটা, আইন মানে হচ্ছে এই জাস্ট কয়েকটা জিস্ট পয়েন্ট আর কি, এগুলো একটু ঘুরিয়ে ফিরে আর কি। হ্যাঁ, আসুন দেখি তাহলে কে চুক্তি করার যোগ্য। সেকশন 11 এ বলা হয়েছে এভরি পারসন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, এটা মূল সেকশনে আছে। এভরি পারসন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হু is at the age of the majority according to the law to which he is subject and who is of sound mind। প্রথম হচ্ছে মেজরিটি, এজ অফ মেজরিটি, এই অংশটা দেখেন
এজ অফ মেজরিটি এটা হতে হবে। তারপর হচ্ছে সাউন্ড মাইন্ড হতে হবে, ইজ নট ডিসকোয়ালিফাইড ফ্রম কন্ট্রাক্টিং এনি ল, কোন আইন দ্বারা কি হওয়া যাবে না, ডিসকোয়ালিফাইড হওয়া যাবে না। এটাকে আমি ভেঙে সাজিয়েছি। প্রথমটা হচ্ছে এজ অফ মেজরিটি, প্রাপ্তবয়স্ক হতে হবে। এজ অফ মেজরিটি, তো প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়? 18 বছর বা তার বেশি বয়স্ক যদি হচ্ছে কোনো ব্যক্তি থাকে, সে হচ্ছে কি করতে পারবে, চুক্তি সম্পাদন করতে পারবে। তবে যদি কোনো অভিভাবক নিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত আদালতের তত্ত্বাবধান থাকে, তাহলে 21 বছর বয়স পর্যন্ত কি করতে হবে, ওয়েট করতে হবে। এই সেকশনটা, এই অংশটা হচ্ছে প্রযোজ্য হচ্ছে ট্রাস্টের ক্ষেত্রে। ট্রাস্টের বিষয়টা কেমন? একটা ছেলে 18, তার বয়স হচ্ছে বালক, তার বয়স হচ্ছে 12 বছর, সে তার দাদার সমস্ত সম্পত্তি কি করলো, তার নাতির নামে হচ্ছে ট্রাস্ট করে গেল। তো একটা ট্রাস্টের অধীনে দিয়ে বললো যে সে যতক্ষণ পর্যন্ত না প্রাপ্তবয়স্ক হয়, সাবালক হয়, ততক্ষণ পর্যন্ত, অথবা ওখানে যদি মেনশন করা থাকে সাবালক হওয়ার, অর্থাৎ 21 বছর বয়স পর্যন্ত সে যতক্ষণ পর্যন্ত না এই সম্পত্তির দায়িত্ব নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তিটা কে ক্যারি করবে, এই ট্রাস্ট দেখাশোনা করবে। ট্রাস্ট এই সম্পত্তিটা বিক্রয়ও করতে পারবে না, বরঞ্চ অর্থাৎ ট্রাস্টের ওখানে শর্ত থাকে, সে সম্পত্তি বিক্রয় করতে পারবে না, বরঞ্চ সম্পত্তির দেখভাল করে এবং সম্পত্তির উন্নয়নের জন্য যা যা করা দরকার সে ততটুকুই করবে। এখন এই যে 18 বছর বয়স, এই হলো চুক্তির একটা অংশ। আর 18 বছরের বেশি যেটা, যদি কোনো অভিভাবক নিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত আদালতের তত্ত্বাবধান থাকে, এই দুইটা কথা বলা হয়েছে এখানে, এই দুইটা হচ্ছে ট্রাস্টের কথা বলা হয়েছে। সেকেন্ড নাম্বার হচ্ছে দেখেন সাউন্ড মাইন্ড, সুস্থ মস্তিষ্ক। সাউন্ড মাইন্ড, সাউন্ড মাইন্ড বলতে কি বোঝায়? সাউন্ড মাইন্ড বলতে বোঝায় নিজ স্বার্থ বুঝতে পারে, যে হ্যাঁ নিজের স্বার্থ বুঝবে এবং হচ্ছে চুক্তির আইনগত পরিণতি অনুধাবন করতে পারে, একেই বলা হচ্ছে সাউন্ড মাইন্ড। আমরা, আপনি যখন এভিডেন্স অ্যাক্ট পড়বেন তখন ওখানে দেখবেন যে কারা সাক্ষী দিতে পারে, কারা সাক্ষী দিতে পারে, অর্থাৎ কোন 18 বছরের কম বয়স্ক ব্যক্তি অথবা 10 বছরের কম বয়স্ক ব্যক্তি, 8 বছরের কম বয়স্ক ব্যক্তি, এই ধরনের কোনো লিমিটেশন ব্যারিয়ার ওখানে নেই। ওখানে বলা আছে যে পরিণত বোধ সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ যে বুঝতে পারে, যে বুঝতে পারে এমন ধরনের সকল ব্যক্তি কি করতে পারবে, সাক্ষ্য দিতে পারবে। কিন্তু চুক্তির ক্ষেত্রে কি লাগবে, সাউন্ড পয়েন্টের এখানে লাগবে যে নিজের স্বার্থ বুঝতে পারে, আইনগত পরিণতি অনুধাবন করতে পারে, এবং এখানে হচ্ছে একটা বয়স সীমা দেওয়া আছে। তারপরে হচ্ছে ধারা 12 অনুসারে বলা হয়েছে, এবার সেকশন 12 দেখেন। সেকশন 12 বলা হচ্ছে যে ব্যক্তি উন্মাদ, মাতাল বা এমন অবস্থায় আছে যে নিজ সিদ্ধান্ত নিতে অক্ষম, সে চুক্তি করতে পারে না। এটার সাথে আপনার সেকশন 12টা ইনক্লুড করে দিলেন। দেখেন আমরা কিন্তু বইটা কিন্তু, আইনটা কিন্তু সাজানো হয়েছে সেকশন বাই সেকশন, কিন্তু আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে পয়েন্ট, অর্থাৎ কোয়েশ্চেন আকারে পড়তেছি, একটা ক্যারেক্টার আকারে পড়তেছি। এখানে আমাদের সেকশন গুলো অটো নিয়ে চলে আসতেছি। সুতরাং আপনারা এইভাবে যদি হচ্ছে পয়েন্ট আকারে পড়েন, তখন হচ্ছে সেকশন গুলো অটোমেটিক চলে আসবে। এখানে আরেকটা কথা আপনারা অ্যাড করতে পারেন, যে সেটা হচ্ছে দ্য মেজরিটি অ্যাক্ট 1875 এর ধারা 3 অনুসারে 18 বছর কম বয়স্কের কোনো ব্যক্তি চুক্তি করতে পারে না। এই যে 18 বছর বয়সটা, এটা কোন আইনে নির্ধারণ করা হয়েছে? নাবালকের দ্য মেজরিটি অ্যাক্ট, একটু ভালো করে এখানে খেয়াল করবেন, আমি একটানা বলে যাচ্ছি, আমাকে শেষ করতে হবে, তারপর আপনাদের কাছে আসব, শেষ করে তারপর আপনাদের কাছে আসব। দ্য মেজরিটি অ্যাক্ট সেকশন 3, এটা এখানে বলা হয়েছে 18 বছরের কম বয়সের ব্যক্তিকে নাবালক বলা হয়। নাবালক কাকে বলে? 18 বছরের কম বয়স্ক ব্যক্তিকে নাবালক বলা হয়। ঠিক আছে, এটা আমরা নিয়ে নিলাম। তারপর আমরা আসি ধারা 12, তারপর হচ্ছে আইন দ্বারা অযোগ্য না হওয়া, নট ডিসকোয়ালিফাইড বাই ল। এগুলো আমরা পড়েছি। আইন দ্বারা অযোগ্য না হওয়ার বিষয়টা কেমন? যেমন হচ্ছে কোন ব্যক্তি কখন নট ডিসকোয়ালিফাইড বাই ল হবে না। এক নাম্বার হচ্ছে ইনসলভেন্ট যদি না হয়। কেউ যদি ইনসলভেন্ট হয়, ইনসলভেন্ট মানে কি? দেউলিয়া। আদালত দেউলিয়া ঘোষণা করেছে। দেউলিয়া বলতে হচ্ছে, প্রপার বলতে সিপিসি, অর্থাৎ দেওয়ানি আইন অনুযায়ী যদি
কারো কাছে পরিধানের বস্ত্র বাদ দিয়ে 5,000 টাকার কম থাকে, তখন তাকে ইনসলভেন্ট বলা হয়, দেউলিয়া বলা হয়। হ্যাঁ, প্রপার। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে 1 নাম্বার হচ্ছে আইন দ্বারা অযোগ্য না হওয়া, এই হচ্ছে ইনসলভেন্ট হওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে বিদেশি শত্রুর নাগরিক। বিদেশি শত্রু নাগরিক বলতে হচ্ছে বিদেশি শত্রু যারা থাকে আর কি আমাদের, অর্থাৎ এটা চলে যাবে হচ্ছে প্যানাল কোডে, সেডিউশন, রাষ্ট্রদ্রোহী মামলায় যারা হচ্ছে ইনক্লুড, অর্থাৎ যারা রাষ্ট্রদ্রোহ অপরাধী, তারা তো হচ্ছে আইনগতভাবে অফেন্ডার এবং ওখানে শাস্তির পরিমাণ মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। সুতরাং এই ধরনের ব্যক্তিরা কি করতে, আইন দ্বারা অযোগ্য হবে চুক্তি সম্পাদন করার জন্য। তারপরে বন্দী ব্যক্তি কখনো চুক্তি করতে পারবে না, বা আবার এটার হচ্ছে একটা কিছু গ্রাউন্ড আছে, ব্যতিক্রম আছে, কিন্তু এটা হচ্ছে কি এক্সক্লুড। বন্দী ব্যক্তিরা সবসময় হচ্ছে কি হবে, চুক্তি থেকে এটা আইন দ্বারা অযোগ্য হবে। তারপর হচ্ছে নির্দিষ্ট কিছু সরকারি কর্মচারী যাদের চুক্তি করার ক্ষেত্রে বিধিনিষেধ আছে, যেমন হচ্ছে আপনারা যদি ইয়ার কথা জান, সরকারি কতগুলো হচ্ছে সংবিধান অনুসারে লাভজনক কতগুলো পদ আছে। হ্যাঁ, ওখানে লাভজনক কিছু পদ, ওখানে 9টা আছে, 9টা কারিকুলাম আছে, যে এই 9 ধরনের পদের ব্যক্তিরা কি করতে পারবে না, কোনো লাভজনক ব্যবসায় বা প্রতিষ্ঠানে তারা ইনভেস্ট বা অংশগ্রহণ করতে পারবে না। তো এই যে কিছু সরকারি কর্মচারী আছে যাদের চুক্তি করার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। তাহলে আমরা কি পেলাম, চুক্তি করার জন্য যোগ্য হবে কে, চুক্তি করার যোগ্য, এভরি পারসন ইজ কম্পিটেন্ট, প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে চুক্তি করার জন্য যোগ্য হবে যদি সে 3টা শর্ত পূরণ করে। একটা হচ্ছে এজ অফ মেজরিটি, সাউন্ড মাইন্ড, আর একটা হচ্ছে আইন দ্বারা অযোগ্য না হওয়া, নট ডিসকোয়ালিফাইড বাই ল। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বুঝেন তাহলে আমি এখন প্রশ্ন ধরি আপনাদের। আমাকে বলবেন হচ্ছে, আচ্ছা আপনারাই বলেন, কে বলবেন, 17 বছর বয়সে একজন শিক্ষার্থী, তার বাবা নাই, মা নাই, পরিবারের আর কেউ নাই, এখন সে কি করতেছে, তার সম্পত্তি, তার প্রয়োজনে সম্পত্তি বিক্রি করা দরকার, সেই সম্পত্তি বিক্রি করতেছে তার চাচার কাছে। তা এখন চাচা এসে সম্পত্তি ক্রয় করলো তার কাছ থেকে, এটা কি চুক্তি করা কি ভ্যালিড হবে না ভয়েড হবে? ভ্যালিড হবে না, বৈধ হবে না। কেন ভয়েড হবে বলেন তো? কারণ সে তো প্রাপ্তবয়স্ক না। 18 বছর হয়নি। আচ্ছা ঠিক আছে, অযোগ্য, অর্থাৎ সে এখনো হচ্ছে মেজরিটি অ্যাক্ট সেকশন 3 অনুযায়ী সে এখনো নাবালক। এই গেল একটা কথা। এবার আসেন 85 বছরের অশীতিপর বৃদ্ধ। 85 বছরের অশীতিপর বৃদ্ধ, সে তার পরিবারের প্রয়োজনে, সবাই ছেলেরা বিদেশ থাকে, এখন সে হচ্ছে তার জমি সংক্রান্ত একটা চুক্তি করলো, তার চুক্তি কি ভ্যালিড হবে না ভয়েড হবে? হবে না স্যার, কেন হবে না? কারণ উনারা তেমন একটা বুঝতে পারবেন না এই বিষয়ে। এখানে তো আমি তো বলিনি যে, আমি বলেছি অশীতিপর বৃদ্ধ। আমার প্রবলেমেটিক কোয়েশ্চনে তো এটা লেখা নাই যে সে চুক্তি করার জন্য আন্ডারস্ট্যান্ডিং না, সে সাউন্ড মাইন্ডের না। আমি তো বলেছি যে অশীতিপর বৃদ্ধ, ঠিক আছে, কিন্তু সে তো সাউন্ড মাইন্ড, তাহলে চুক্তি করতে পারবে কি পারবে না? পারবে। হ্যাঁ পারবে। অশীতিপর বৃদ্ধ হোক, 85 বছর হোক না, 150 বছর হোক না, 120 বছর হোক না, সে তো বুঝতে পারতেছে, সে ক্যাপাবল, পারসিভড বাই ল, তাহলে তো আর সমস্যা নেই। আচ্ছা, আরেকটা প্রবলেম আসেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যদি হয়, সে কি চুক্তি করার জন্য ক্যাপাবল হবে? না স্যার। আচ্ছা, আর বছরে এই যে 6 মাস মানসিক ভারসাম্য আছে, আবার 6 মাস হচ্ছে ভালো আছে, হবে না স্যার, হবে না। তখন হয়তো পারতে পারে, শীতকালে করতে পারবে। শীতকালে মাথা গরম, ঠান্ডা থাকে, গরমকালে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে এটা। হ্যাঁ, যখন সে থাকবে যখন সে সুস্থ থাকবে তখন পারবে। ভেরি গুড, এক্সেলেন্ট। সিচুয়েশন বুঝে স্যার, ইয়েস অর নো। সিচুয়েশন বুঝে, রাইট, এক্স্যাক্টলি, এক কথায়। ঠিক আছে, এই ভাই আপনারা কেন আইন পড়তে আসছেন? আপনারা তো সবই পারেন, আপনাদের কি পড়াবো আমি বলেন তো?
হ্যাঁ, আপনারা তো সবই পারেন। আচ্ছা আসেন, দেউলিয়া ব্যক্তি কি চুক্তি করার জন্য ক্যাপাবল হবে? জি না স্যার। না এখন যদি বলে যে ভাই আমার তো টাকা পয়সা কিছু নাই, আমাকে একটা রিক্সা দেন, আমি রিক্সা চালায় টাকা পয়সা ইয়া করে দিব, শোধ করে দিব, তখন কি করবেন? তার তো কিছুই নাই। উনি তো স্যার দেউলিয়া অনেক ভক্ত আছেন, জি জি, উনার তো নামের আগেই লেখা আছে তো স্যার উনি দেউলিয়া। এখন উনি যে সঠিক বলতেছেন এটা তো বোঝা যাবে না তো স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনেন, দেউলিয়া ব্যক্তি কিন্তু চুক্তি করার জন্য অযোগ্য হবে। ঠিক আছে, এখন রিস্ক তাকে সে রিক্সা চালায় পরিশোধ করবে, সেটা চলে যাবে আবার কন্ডিশনাল কন্ট্রাক্টে, যে এই শর্ত মোতাবেক চুক্তি করেছে, এখানে আরেকটা হিসাব আছে। কিন্তু দেউলিয়া ব্যক্তি যদি আসে, তখন দেউলিয়া ব্যক্তির হচ্ছে চুক্তি করার জন্য টোটালি অযোগ্য। আচ্ছা এবার আসেন, যে এই প্রশ্নটাও কিন্তু সবসময় আসে, ফ্রি কনসেন্ট বলতে কি বোঝায়? ফ্রি কনসেন্ট বলতে কি বোঝায়? প্রশ্ন হবে এটা। ফ্রি কনসেন্টের বাংলা কি কেউ বলে? আমি স্বাধীন সম্মতি। স্যার, যেটুকু- স্বাধীন সম্মতি। হ্যাঁ, বাহ, খুব ভালো বাংলা পারেন। বলতে হচ্ছে, মানে কনসেন্ট বলতে হচ্ছে কেউ ফ্রিলি তার হচ্ছে কথাটা রাখতে পারবে। আমার মতো হচ্ছে আমরা আচ্ছা বলেন। একজন বলে। কাজ যদি করতে কারো ক্ষেত্রে যদি আমরা কোনো কাজ কার সাথে করতে চাই, তাহলে তার কনসেন্ট নিয়ে আমরা সেই কাজটা করি। মানে তার সম্মতি আছে কিনা সেটা জেনে যেমন আমরা কাজটা করি, এটা মানে সেই ধরনের আর কি বোঝায়। আচ্ছা ঠিক কনসেন্ট আছে। বলতে আমরা সেটা বুঝি আর কেউ কিছু বলবেন? সম্মতি আছে কিনা। আচ্ছা ঠিক আছে আপু, আরেকজনের কাছে যে আর কেউ কিছু বলবেন? আমি একটু বলি স্যার, আমি যেটা বুঝি ফ্রি কনসেন্ট, ফ্রি হচ্ছে মানে মুক্ত, আর কনসেন্ট হচ্ছে সম্মতি, আমি যেটা বুঝি। কারণ কোনো ব্যক্তিকে ওই যে অস্ত্রের ভয় দেখিয়ে বা কোনো ভয় ভীতি দেখিয়ে এমন কোন কর্মকাণ্ডের সাথে যাতে না জড়িত না হয়ে আর কি উনি মুক্ত তবে সম্মতি প্রকাশ করাটাই ফ্রি কনসেন্ট। আচ্ছা আসেন, আমরা দেখি আইনে কি আছে। ফ্রি কনসেন্ট বলতে বোঝায় consent is said to be free when it is not caused by। ভালো করে খেয়াল করবেন, একদম ঠিক এইভাবেই লিখবেন, পরীক্ষায় যখন আসবে তখন এইটাই এইভাবেই লিখবেন, consent is said to be free when it is not caused by। কখন আপনি ফ্রি কনসেন্ট বলবেন? 5টা গ্রাউন্ড। একটা হচ্ছে কোয়ারশন থাকা যাবে না, কোয়ারশন মিন্স বাংলা হচ্ছে দমক, বাংলাগুলো সুন্দর না। তারপর হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স, আনডিউ ইনফ্লুয়েন্স থাকা যাবে না। অযথা প্রভাব, অর্থাৎ আপনি একরকম বল প্রয়োগ করে যখন চুক্তি সম্পাদন করিয়েছেন। ফ্রড, ফ্রড হচ্ছে প্রতারণা, যদি প্রতারণা থাকে সেটা। মিসরিপ্রেজেন্টেশন, ভ্রান্ত উপস্থাপন, মিস্টেক, ভুল। তাহলে একটা ফ্রি কনসেন্ট অর্থাৎ সেকশন 14 অনুযায়ী স্বাধীন সম্মতি কখন হবে? কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি when it is not caused by coercion, undue influence, fraud, misrepresentation, mistake। তাহলে if consent is caused by any of this it is not free। যদি বলে যে if consent is caused by any of this, যদি কোনো ব্যক্তির একটা চুক্তির অর্থাৎ সম্মতির মধ্যে যদি উপরের 5টার যে কোনো একটা উপস্থিত থাকে, যে কোনো যদি একটা থাকে এই 5টার মধ্যে, তাহলেই সেই কনসেন্টটাকে কি বলা যাবে না? ফ্রি কনসেন্ট বলা যাবে না। এবার আসেন, এটা কত থেকে আলোচনা করা হয়েছে? সেকশন 15, 16, 17 আর হচ্ছে 18। 18 লিখি নাই? আচ্ছা ওখানে ছিল না, মিস্টেকের পরে এটা। তাহলে 15 হচ্ছে কোয়ারশন, 16 হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স, আর 17 হচ্ছে ফ্রড, আর 21 হচ্ছে মিস্টেক অফ ল, আইনের ভুল ধারণার প্রভাব। ওইটা পড়ে যাব আমরা। তাহলে স্বাধীন সম্মতি অর্থাৎ ফ্রি কনসেন্ট বলতে কি বোঝায়? কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি when it is not caused by coercion, undue influence, fraud, misrepresentation, mistake। এই 5টা, যদি 5টা এলিমেন্টস একটা উপস্থিত থাকে তাহলে সেটা কোয়ারশন অর্থাৎ ফ্রি কনসেন্ট বলা যাবে না। এবার আসেন হচ্ছে আমরা দেখি কোয়ারশন কাকে বলে।
কোয়ারশন হচ্ছে ধমক বা বল প্রয়োগ দিয়ে যখন হচ্ছে আপনি যখন কি করেন চুক্তি সম্পাদন করেন। বিষয়টা কেমন? বললেন যে আপনি মেয়ের বাবাকে গিয়ে বললেন যে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন, না তো তাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে চলে যাব। তো বিয়েটা তো হচ্ছে এক ধরনের চুক্তি, এটা একটা কন্ট্রাক্ট। তো কি করলেন, এই যে তখন মেয়ের বাবা বললো যে ঠিক আছে বাবা, মান সম্মান নষ্ট করার দরকার নেই, তাহলে তুমি আমার মেয়ে এমনি নিয়ে যাও, যাও দিয়ে দিলাম। এই যে কাউকে অপহরণের হুমকি দিয়ে তার মেয়েকে নিয়ে গেছেন, অথবা কাউকে অপহরণের হুমকি দিয়ে জমি লিখে নিয়ে নিছেন, এটাকেই বলা হচ্ছে কোয়ারশন। অর্থাৎ কাউকে ভয় দেখিয়ে বা বেআইনি হুমকি দিয়ে চুক্তিতে রাজি করানো হলে যেই সম্মতিটা আদায় করা হবে সেটাই হচ্ছে কোয়ারশন, দমক বা বল প্রয়োগ। আইনে বলেছে কোয়ারশন মিন্স কমিটিং অর থ্রেটেনিং টু কমিট এনি অ্যাক্ট ফরবিডেন বাই পেনাল কোড। ওকে, এতটুকু জানলেই হবে, পুরোটা জানতে হবে না। তারপর এবার আসুন হচ্ছে সেকশন 16তে কি বলা হচ্ছে, আনডিউ ইনফ্লুয়েন্স, অযথা প্রভাব। আনডিউ ইনফ্লুয়েন্স হচ্ছে অযথা প্রভাব কোনটা? এক গুরু কি করছে, তার শিষ্যকে দিয়ে বললো যে তুমি আমার শিষ্য হবা, তা এখন তুমি এখানে থেকে তোমার এই কি করতে পারো, সিদ্ধি লাভ করতে হলে তো তোমার সমস্ত কিছু আমাকে দিতে হবে, তোমার মধ্যে কোনো কিছু রাখা যাবে না। তুমি যদি এই সিদ্ধির লাভের পথে যদি এই ধরনের বিষয়গুলো রেখে দাও, তাহলে যেটা হবে, সিদ্ধি লাভের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, তোমার ভিতরে লোভ লালসার তৈরি হবে। তা এখন বলতেছে যে ঠিক আছে, তাহলে আপনি আমার সবকিছু নিয়ে যান। তাহলে এই এক গুরুর যে শিষ্য তার নিজের নামে যে সম্পত্তি লেখায় নিছে, এটাই হচ্ছে কি একটা অযাচিত প্রভাব, অযথা প্রভাব, আনডিউ ইনফ্লুয়েন্স। যেমন আনডিউ ইনফ্লুয়েন্স অকার্স when one party is in position to dominate the will of the other. জাস্ট এই কথাটা মনে রাখেন। দেখেন আইনগুলো কি সব মজা করে লিখেছে, বাংলা পড়ে কিন্তু এত মজা পাবেন না, আইনটা ইংরেজিতে পড়ে যে যতটা মজা পাবেন। in a position to dominate the will of the other, এটাকে বলা হয় আনডিউ ইনফ্লুয়েন্স। একটু ভালো করে খেয়াল করবেন সবাই, অনলাইনে ক্লাস করলে যেটা হয় মনটাই ইরিং বিরিং করে। ইরিং বিরিং কেমন, এই যে এখানে আছেন শুনতেছেন, শোনার মধ্যে যে আবার কোথায় চলে গেলেন নিজেই খেয়াল রাখতে পারবেন। একটু পরে মনে হবে আরে সার্জেনে কোথায় বলতেছিল, শুধু একটু স্লাইডের দিকে খেয়াল রাখবেন আর হচ্ছে খাতা কলম নেবেন। হ্যাঁ, তাহলে টু ডমিনেট দ্য উইল অফ দ্য আদার হলে তখন সেটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। তো এমন সম্পর্কগুলো কোথায় দেখা যায়? এক গুরু শিষ্যের ক্ষেত্রে দেখা যায়, ডাক্তার রোগীর ক্ষেত্রে দেখা যায়, আবার হচ্ছে অভিভাবক অভিভাবিত শিশু, হ্যাঁ এটা দেখা যায়। আবার দেখা যায় যে মেয়েকে তার নানা হচ্ছে কি করলো, 500 টাকা দিল, মা বললো টাকাটা আমার কাছে জমা রাখ, টাকাটা কি করবি? হ্যাঁ, ওইটা তো উদাহরণ এরকম আসে না, তারপর যদি এরকম যদি হ্যাঁ তা আর দিল না, বললে টাকাটা নষ্ট হয়ে যাবে, ভাঙবি, আমি খরচ করবে না, আরে পরের বার চাইলে আচ্ছা দিব না তোর যখন লাগে। বললো, আবার বললো যে তোর বই খাতা স্কুলের খরচ গুলাই কে দেয়? হ্যাঁ, এটা কিন্তু হয়, শুধু বাচ্চাদের উপর এগুলো কিন্তু প্রভাব পড়ে। এটা হচ্ছে এক ধরনের আনইনফ্লুয়েন্স বলা যায়। হ্যাঁ হ্যাঁ, আবার সবচেয়ে বড় কথা হচ্ছে ধরেন এই যে আইনজীবী মক্কেল, এই যে কয়েকদিন পরেই তো ইনশাল্লাহ আপনারা কোর্টে মুভ করবেন, তখন দেখবেন আইনজীবীরা যে কি পাওয়ার খাটায়, ওরে বাপ রে বাপ, মানে একদম পকেটে কলারে ধরে তারপর টাকা বের করে, মারাত্মক অবস্থা। ওখানে আলাদা মানে একটা হেইনাস ক্রাইম টাইপের একটা মজা আছে, বুঝছেন, যে একটা এক একজন এইরকম মানে মক্কেলের উপর বা এই যে ইয়ার উপর পার্টির উপর এরকম প্রভাব খাটায়, এটা দেখতে একরকম খারাপও লাগে, আবার হচ্ছে ইয়ে আছে। তবে হ্যাঁ, এইরকম ধরনের কিছু প্রভাব না থাকলে আবার দেখা যায় যে টাকা পয়সাও বের হয় না। আপনি আইনজীবীদের জন্য আপনারা হ্যাঁ, আপনারা পরবর্তী সময়ে যেটা করবেন, আপনারা যখন যাবেন হ্যাঁ এই ল ফিল্ডে, তখন হচ্ছে কি করবেন, যে আপনার সাথে দেখা করার আগে একটা ভিজিট নির্ধারণ করতে হবে। দেখা করলে 1000 টাকা। কেন ভাই, ডাক্তারের কাছে আপনি যখন যান পরামর্শ নিতে, আইনজীবী তো কাউন্সিলিং করে, পরামর্শ দেয় না? তো ডাক্তার তো পরামর্শ দেয়, সে তো 1000 টাকা নিচ্ছে ভিজিট। তা আপনি যে পরামর্শ দিচ্ছেন ল সংক্রান্ত বিষয়ে, তো ফ্রি পরামর্শ আর কত নিবেন? হ্যাঁ, 1000 টাকা করে দিতে হবে, বা 2000 টাকা চেম্বার ফি আছে, অনেক আইনজীবী আছে
যারা হচ্ছে দলিল দস্তাবেজ বা ইয়াগুলো দেখলে বা তাদের সাথে কথা বলতে গেলে ফি নেয় 1000 টাকা। এই ট্রেডিশনটা শুরু হয়ে গেছে, এটা হলে মন্দ হবে না, ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, তারপর আসেন ফ্রড, প্রতারণা। ভুয়ার সনদপত্র দেখিয়ে চাকরির চুক্তি করা, হ্যাঁ, অথবা মিথ্যা বক্তব্য বা তথ্য গোপন করা, প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ না করা, এটা। তাহলে ফ্রড মিন্স হচ্ছে এনি অ্যাক্ট কমিটেড উইথ ইন্টেন্ট টু ডিসিভ অ্যানাদার পার্টি। এই জায়গাটা দেখেন কি সুন্দর করে লিখেছে, আইনের ভাষাটা কত মধুর। এনি অ্যাক্ট, যে কোনো ধরনের কাজ। আচ্ছা আপনারা বলেন তো, এই যে এসিটি, এই অ্যাক্ট আর, আচ্ছা আমি লিখি এসিটি, এইটা আর হচ্ছে এটা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? একটা অ্যাকশন আর একটা অভিনয়। একটা অ্যাকশন আর একটা অভিনয়। আচ্ছা ঠিক আছে, একজনই কথা বলতেছেন আর বাকিরা কোথায় বলেন? ক্লাস শেষ করে দিব আর 2 মিনিট, তাড়াতাড়ি বলেন। প্রথমটা অ্যাকচুয়ালি আইনের ভাষা, সেকেন্ডটা হলো কাজ, কর্ম। আচ্ছা আইনের ভাষা বলতে কি বোঝাচ্ছেন ভাই? কে বলছেন ভাই? আইনের ভাষা বলতে এটা আসলে নোমান, আব্দুল্লাহ নোমান বলছি। আব্দুল্লাহ নোমান ভাইয়া না? আচ্ছা ঠিক আছে। এক মানে আর্টিকেল, স্যার আর্টিকেল। এক মানে আর্টিকেল। আচ্ছা আর্টিকেল কি সোজা সাপটা বলা যায় না? আইন এক মানে হচ্ছে, এই একটা হচ্ছে আইন, জি। এটা হচ্ছে আইন, আর এই একটা মানে হচ্ছে কাজ, এটাকে কাজ বোঝায়। হ্যাঁ, মন থাকবে, আপনারা যখন পড়তে যাবেন অনেক পাবেন। এই একটা বড় হাতের যখন চলে আসবে তখন হচ্ছে এটা আইন। লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইন। হ্যাঁ, আর এটাকে, এটা হচ্ছে কাজ বোঝায়। হ্যাঁ, আমাদের যে দৈনন্দিন অ্যাক্টিভিটিস হোক বা যাই হোক, সেটা হচ্ছে কাজ। এবার এই যে দেখেন, এটা এনি অ্যাক্ট, যে কোনো ধরনের কাজ কমিটেড উইথ ইন্টেন্ট টু ডিসিভ অ্যানাদার পার্টি, সংগঠিত করা হয় উইথ ইন্টেন্ট, উদ্দেশ্য নিয়ে, টু ডিসিভ, প্রতারণা করতে, অ্যানাদার পার্টি, ছলচাতুরি করতে। টু ডিসিপ্টের বাংলা খুব সুন্দর শব্দ বাংলা হতে পারে ছলচাতুরি করা আর কি। তাহলে সেটা হচ্ছে কি প্রতারণা বোঝায়। যেমন হচ্ছে মিথ্যা বক্তব্য বা তথ্য গোপন করলে, প্রতিশ্রুতি দিয়ে তা যদি হচ্ছে আপনি যদি পালন না করেন, এটা হয়ে থাকে। যেমন ক কি করলো, নিলামে ক্ষয়ের নিকট একটি ঘোড়া বিক্রয় করলো, কিন্তু ক জানে যে আসলে ঘোড়াটা একটু সমস্যা আছে, মানসিক ভারসাম্যহীন বা অপ্রকৃতিস্থ যেটাকে বলে। কিন্তু এই যে ঘোড়াটার অপ্রকৃতিস্থ, এই কথাটা সম্পর্কে তাকে কি বললো না, কিছুই ক্লিয়ার করলো না, তখন কি হবে? এটা একটা প্রতারণার আশ্রয় হবে। ঠিক আছে, তো আপনারা এখানে কিছু নোট নিতে পারেন, আমি এড করিনি। প্রতারণার যে হচ্ছে এলিমেন্টস গুলো আছে, সেখানে আবার চলে আসবে কোনগুলো। যদি কোনো অসত্য ঘটনা সম্পর্কে ধারণা দেয় এবং সেটা সত্য বলে বিশ্বাস করে, এটাও এক ধরনের প্রতারণা। আবার যদি তথ্য যদি কি করে, সক্রিয়ভাবে যদি হচ্ছে কোনো তথ্য গোপন করে, তথ্য সক্রিয়ভাবে গোপন করে, অর্থাৎ সে ওই তথ্য সম্পর্কে অবগত আছে, সেটা বিশ্বাস করায় আর কি অন্যজনকে, তখন সেটাও এক ধরনের প্রতারণা হবে। তার এই কাজটা সে করব বলে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তার ভিতরে কি আছে, ছলচাতুরি আছে, সেই কাজটা করবে না, কিন্তু তাকে বলতেছে তুমি আসো আমি কাজটা করব, এটাও এক ধরনের প্রতারণা। প্রতারণামূলক যে কোনো ধরনের কোনো কাজ, সেটাও প্রতারণা হতে পারে। আরেকটা হতে পারে আইন বলে সেই কাজটা করতে বাধ্য, কিন্তু তাকে বলতেছে যে না এটা করার কোনো দরকারই নেই, আইন তো এটা বলে না, এটাও এক ধরনের প্রতারণা। তবে একটা কথা, আপনি কোনো তথ্য দেননি, অর্থাৎ কোনো তথ্য প্রকাশ না করে আপনি নীরব রয়েছেন, তথ্য সম্পর্কে যদি কোনো ধরনের কোনো নীরবতা পালন করেন, তাহলে সেটা প্রতারণা নয়। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন?
অর্থাৎ এমন কোন ধরনের তথ্য যেটা আপনি আইনত প্রকাশ করতে বাধ্য নয়। যেমন নতুন আইন প্রকাশ হয়েছে, যেটা রাস্তায় দাঁড়িয়ে যদি আপনি ধূমপান করেন তাহলে আপনি এই শাস্তি পাবেন। একজন ধূমপান করতেছে, আপনি কিছু বলেননি, দেখে চলে যাচ্ছেন, একটু পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। এখন সে বলতেছে আমি তো জানি না, এই যে আমার লোকটা সামনে লোকটা গেল, সে তো কিছু আমাকে ইনফর্ম করেনি। তাকে আপনি ধরেন, সে কেন আমাকে জানায় না, সে তো আইনটা জানতো। তা এখন তাকে আইন জানানোটা কি আপনার তার কর্তব্য? আপনাকে আইন জানানোটা তার কর্তব্য? তার কর্তব্য না। সুতরাং আইনত প্রকাশ করতে সেটা সে বাধ্য নয়। তো এই জায়গায় সে নীরবতা পালন করেছে, হ্যাঁ, এটা কোনো ধরনের প্রতারণা নয় এইটা। আর আরেকটা আপনারা এখানে লিখে নেন, সেটা হচ্ছে সেকশন 18, এটা আসেনি, এটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। অর্থাৎ যদি কাউকে কোনো ধরনের কোনো মিথ্যা বর্ণনা দেওয়া হয়। মিথ্যা বর্ণনাটা কেমন? রাকিব কি করলো, তার বন্ধু মিনারকে বলল যে তার একটা জমিতে আছে যেখানে 500 মণ গম উৎপন্ন হয়, এটা বলে সে জমিটা বিক্রয় করলো। কিন্তু বাস্তবে দেখা গেল সে যখন জমি চাষ করলো, সেই জমিতে মাত্র 100 মণ ধান উৎপন্ন হয়। এটা কি বলা হচ্ছে? মিসরিপ্রেজেন্টেশন। অর্থাৎ কোনো জিনিস যা না সেটা তাই বলে উপস্থাপন করা, এটা কি বলা হচ্ছে? মিসরিপ্রেজেন্টেশন। এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ার হয়েছেন? ফ্রি কনসেন্ট বলতে কি বোঝায়, এই যে 4টা সেকশন এটার মধ্যে চলে আসবে। যখন ফ্রি কনসেন্ট বলতে কি বোঝায় চুক্তি আইন অনুসারে ব্যাখ্যা করেন, তখন আপনাকে এই সেকশন ধরে 14, 15, 16, 17, হ্যাঁ 18, এইভাবে এই সেকশন গুলো ধরে হুবহুব লিখতে হবে, আর নয়তো কিন্তু নাম্বার ক্যারি করবে না। বলেন, এবার আপনাদের কাছে ফিরে আসি। আপনারা এটা বুঝতে পেরেছেন ফ্রি কনসেন্ট কাকে বলে? ওকে, ঠিক আছে, আপনার কথা বলবেন না, বুঝতেছি আমি, আপনার কথা বলবেন, আমাকে কথা বলাতে হবে, কেউ ভাগবেন না। আচ্ছা এসএম ভাই, আপনার পুরো নাম আসতেছে না, আপনি বলেন তো যে ফ্রি কনসেন্টের এলিমেন্ট কয়টা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপনার হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, এখানে আছে 5টি। হ্যাঁ, কি? প্রথমটা হচ্ছে আপনার আচ্ছা বলেন। এই যে এখন পড়া ধরবো, লেফট ক্লিক করতেছে সবাই, লেফট করলে হবে না, আসতে হবে। ভাই মনে হয় নেটের সমস্যা, অন্য কেউ বলেন, কে বলতে পারবেন? সেকশন সহ বলবেন। হ্যাঁ, coercion, undue influence, but mispresentation, mistake. হ্যাঁ, মিস্টেক। কোয়াশনের সেকশন কত ছিল জানি? কোয়াশন কোনটা? আচ্ছা 15। কোয়াশন কাকে বলে? একজন বলবেন, ঠিক আছে? যাকে জিজ্ঞেস করবো সে বলবেন। এবার বলবেন হচ্ছে, চলে যাবেন না কেউ, সবাই তো আসে না আমার এখানে। পলিয়াপা বলেন, পলিয়াপা খুব অ্যাক্টিভ। হ্যাঁ, কোয়াশন সম্পর্কে বলেন। কোয়াশন বলতে আপনি কি বুঝেন? কোয়েশন বলতে যদি কোনো ব্যক্তি কোয়েশন বলতে হচ্ছে আমি যদি কোনো একজন লোককে মানে কোনো ধমকি দিয়ে কোনো কাজ করাই জোরপূর্বক, সেটা হচ্ছে কোয়েশন। মানে কেউ আমাকে তার জমি লিখে দিতে চাইলো না, কিন্তু আমি তাকে জোর করছি তার জমিটা রীতিমতো আমার নামে লিখে দেওয়ার জন্য, মানে ধমকি। ঠিক আছে, ভেরি গুড, খুব সুন্দর বলেছেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এটা সেকশন কত? সেকশন কত? 15 স্যার। 15, সেকশন 15। ঠিক আছে,
আব্দুল্লাহ নুমান ভাই আছেন? জি আছি। হ্যাঁ, আব্দুল্লাহ নুমান ভাই বলেন, আনডিউ ইনফ্লুয়েন্স বলতে কি বুঝেন? আন্ডার ইনফ্লুয়েন্স হলো অযথা প্রভাব খাটানো, অযথা প্রভাব খাটিয়ে কোনো কিছু করানো। যে এইটা বেসিক্যালি আমরা যেটা দেখি বা বুঝতে পারি যেটা সেগুলো এটা সাধারণত রিলেশনের উপর ডিপেন্ড করে। যেমন হয়তো হতে পারে টিচার স্টুডেন্টের সাথে যে সম্পর্ক, তার মধ্যে হয়তো কোনো কিছু প্রভাব খাটিয়ে কোনো কিছু করানো, এইটা হতে পারে। অর্থাৎ এখানে ট্রাস্টওয়ার্দি যে একটা সম্পর্ক এটা চলে আসে, তাই না? রাইট রাইট রাইট। হ্যাঁ, এটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। ট্রাস্টওয়ার্দি সম্পর্কগুলোতে যখন আপনি প্রভাব খাটাবেন, তো সেটাই হচ্ছে কি আনডিউ ইনফ্লুয়েন্স, এবং প্রভাবটা হতে হবে অযাচিত প্রভাব, বেআইনি প্রভাব। হ্যাঁ, এটা ওকে। ভাই কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি সিভিল ইঞ্জিনিয়ার, বেসিক্যালি আমি ইউআইটিএস থেকে পড়াশোনা করছি। এখন জব করি যদিও নওগাঁ ল কলেজ থেকে রেল কোর্স, তেমন ক্লাস শুরু হয়নি এখনো, 24 ব্যাচ আমি। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল ভাই। তারপরে আসি আমরা এই লাস্ট কাকে জিজ্ঞেস করব? আজকে বোনেরা কথা বলতেছে না, অন্যদিন বোনেরা অনেক অ্যাক্টিভ থাকে বাইরের থেকে। মতিলাল ভাই। হ্যাঁ হ্যাঁ, এস এম মুহিত ভাই বলতে চাচ্ছি কিছু। আর আমার ওই যে নেটের একটু সমস্যার কারণে আমি কথা বলতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলেন। আপনি এখন বলবেন হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন বলতে কি বুঝেন? মিসরিপ্রেজেন্টেশন স্যার, এটার অর্থ হচ্ছে ভ্রান্ত ধারণা। যে স্যার যে কিছুক্ষণ আগে আপনি একটা উদাহরণ দিলেন, যেমন যে গমের উদাহরণটা দিলেন, তো ঠিক একইভাবে যদি আমি আরেকটা উদাহরণ দিই, যে আমার একটি জমি আছে 1 বিঘা, সেই জমিটা আমি আমার এক বন্ধু বা এক আত্মীয়র কাছে বিক্রি করছি উর্বর জমি বলে, যে এখানে খুব ভালো ফসল হয়, আপনি নিতে পারেন। কিন্তু পরবর্তীতে সে কেনার পরে দেখলো যে জমিটা অনুর্বর জমি এবং অনেকদিন ধরে এখানে চাষাবাদ করা হয় না এবং চাষাবাদের অযোগ্য। এটা ছাড়া আর কি মিসরিপ্রেজেন্টেশন? মিসরিপ্রেজেন্টেশন 500 মণ ধান হওয়ার কথা ছিল 100 মণ হচ্ছে। হ্যাঁ, 500 মণ গম হওয়ার কথা ছিল 100 মণ হচ্ছে। ওকে, এক্সিলেন্ট, খুব সুন্দর বলেছেন ভাই। আসেন তারপরে এবার আমরা দেখি সেকশন 21। আমরা একটানে একটু ওই সেকশনগুলো একটু দেখে নিব। সেকশন 21 হচ্ছে ইফেক্ট অফ মিস্টেক অফ এস টু ল, অর্থাৎ আইনের ভুল ধারণার প্রভাব। বিষয়টা কেমন? আইনের ভুল ধারণার প্রভাবটা হচ্ছে আপনি ভুল বিশ্বাস হচ্ছে একটা কাজ করেছেন। অর্থাৎ বাংলাদেশে আপনি জানেন এই আইনটা আছে, কিন্তু আইনটা সংশোধিত হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, বা এই আইনটার যে পরিবর্তন হয়েছে বা নতুন সংযোজন এসেছে, আপনি এই বিষয়টা সম্পর্কে অবগত নয়। অবগত না হয়ে আপনি কি করেছেন? তখন হচ্ছে আপনি চুক্তি করেছেন। এখন এই চুক্তিটা কি বৈধ হবে? না। আরেকটু সহজ করে আপনাদের বলি। এক আইনে বলা আছে যে আপনি যখন হচ্ছে জবরদখলে যাবেন, তখন হচ্ছে আপনার 3 বছরের মধ্যে আপনার সত্য প্রমাণ করতে হবে, এবং আপনি সেই বিশ্বাসে আপনি 3 বছর এর কথা চিন্তা করে আপনি একটা সত্য প্রমাণ করার জন্য একটা চুক্তি করলেন কারোর সাথে, অথবা ট্রান্সফারের জন্য চুক্তি করলেন। কিন্তু এখানে আইনের আপনি জানতেন যে 3 বছর মেয়াদ আছে, তামাদি 3 বছরের মধ্যে এটা তামাদিতে বাড়িতে হবে। হ্যাঁ, 3 বছর পার হলে, কিন্তু আসলে আইনটা আছে 2 বছরে। অর্থাৎ 2 বছরের মধ্যে যদি আপনি চুক্তি না করেন, তখন যেটা হবে চুক্তিটা বাদ হয়ে যাবে, তামাদিতে বাড়িতে হবে। তো এই যে আপনি চুক্তি করে ফেললেন ভুলবশত, এই চুক্তিটা কি ভ্যালিড হবে না ভয়েড হবে? ভ্যালিড হবে না। কেন ভ্যালিড হবে না? যেহেতু আইন অনুযায়ী এটা হচ্ছে 2 বছর মেয়াদ থাকে, তো উনি যদি ভুলবশত করেন তাহলে তো ওনার তো ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্পন্ন করতে হবে। এখন উনি ওনাকে যদি 3 বছর আসে মেয়াদ, তাহলে তো এটা ভ্যালিড না হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি হিন্দু আইন পড়েন, আপনাদের থাকে ওখানে একটা টার্ম পাবেন, সেটা হচ্ছে ফ্যাক্টম ভ্যালিড। হিন্দু আইন আপনারা পড়েছেন? স্যার তামাদি আইনটা কি? তামাদি হচ্ছে লিমিটেশন অ্যাক্ট, ইংরেজিতে বলে তামাদি আইন। অর্থাৎ ওইটা হচ্ছে একটা সময় সংক্রান্ত আইন। সময় সংক্রান্ত আইন কেমন? আপনার যদি
সময় সংক্রান্ত আইনটা আনা হয়েছে আপনি আপনার অধিকার সম্পর্কে যেন আপনি সচেতন থাকেন। এই বিষয়টা কেমন, আপনি আজকে ঘটনা ঘটছে, আপনি গিয়ে 20 বছর পরে গিয়ে মামলা করলেন, 20 বছর পরে মামলা করলে হবে? না, কেন হবে না? আবার আপনি তো সাফারার, আপনি তো সাফারার, আপনি তো ভুক্তভোগী, আপনি তো মামলা তো তখন বুঝেন না যে মামলা করলে আপনার লাভ হবে। 20 বছর পর যখন আপনি হলো তার সাথে আরেকটু সম্পর্ক আপনার ঘনিষ্ঠ সম্পর্ক থেকে একটু ভিন্ন বিদ্বেষমূলক সম্পর্কে চলে গেল, তখন মনে হলো তারা একটু ফাঁসায় দেই। এই যে 20 বছর পর আপনি সঠিক সময়ে আপনার অধিকার বুঝে নেননি। আইনে বলা আছে যে আপনার ঘটনা সংঘটিত হওয়ার 3 বছরের মধ্যে মামলা করতে হবে, আপনার 5 বছর পরে গিয়ে মনে হলো। এটাই হচ্ছে তামাদি আইন। এটা তামাদি সংক্রান্ত আইনে বলা আছে যে কোন মামলাগুলো কোন সময়ের মধ্যে করতে হবে, এই আইনটা এটা বলা আছে। নির্দিষ্ট সময়, ওই সময়ের মধ্যেই মামলা করতে হবে। হ্যাঁ, ওই সময়ের মধ্যে মামলা করতে হবে। আচ্ছা, তবে জমা সংক্রান্ত বা যে কোনো ঝামেলার ক্ষেত্রে যদি কোনো কাজ সব আছে। হ্যাঁ, ওখানে সব আছে। 183টা স্কেডিউল আছে, ওই স্কেডিউলের মধ্যে সবকিছু ফিল আপ করে কোনটাকে কোন আইনে, কোনটাকে কোন ইয়ের মধ্যে মামলা করতে হবে, কত বছরের মধ্যে মামলা করতে হবে, বিয়ে থেকে শুরু করে পারিবারিক কলহ, বিদ্বেষ, মারামারি, খুনাখানি, অর্থাৎ একটা দৈনন্দিন চলাফেরার জন্য যত কিছু দরকার সবকিছুকে নিয়ে আসছে ওখানে। আবার ওখানে যদি এরকম বিধান রাখা হয়েছে, যদি আপনার কোনো সুনির্দিষ্ট কোনো বিধান না থাকে, স্পেসিফিক বিধান না থাকে, তখন মামলা করার মেয়াদ হবে 6 বছর। এরকম কিছু 120 ওইটা আর কি। হ্যাঁ, আইনে সুনির্দিষ্ট কোনো বিধান না থাকলে, বলা না থাকলে, ওইটা আর্টিকেল 120। আপনারা ওগুলো যখন যাবেন তখন অনেক মজা পাবেন। আবার সরকারি যে সরকার মামলা করতে পারবে হচ্ছে, সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন আপনি 60 বছর পরে, কিন্তু ব্যক্তির বিরুদ্ধে হচ্ছে মামলা করতে পারবেন 20 বছরের মধ্যে মামলা আসবে। আর সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে যদি 60 বছর অতিক্রম করে তখন। আচ্ছা, ওইটাতে না যায় তাহলে রাত শেষ হয়ে যাবে। এবার আসেন আইন সম্পর্কে ভুলের ফলাফল। দেখেন আমাদের কমন সেন্স কি বলেছে, যে মামলা আপনি যদি আইনটার সম্পর্কে অবগত না থাকেন তখন হচ্ছে চুক্তিটা করতে পারবেন না। কিন্তু আইন কি বলে, এটা আমাদের কমন সেন্স ছিল। এখন আইন কি বলে, আইন বলেছে যেহেতু আইন হচ্ছে প্রার্থিত ব্যক্তির অধিকার বুঝাই দিবে আপনাকে আইন সবকিছু সহজ করবে, লিবারেল করবে, আপনাকে সাফারার ভুক্তভোগী করবে না। সুতরাং ওই যে হিন্দু আইনের এই টার্মটা আছে ফ্যাক্টম ব্যালেট, যদি কোনো একটা কাজ অবৈধ সেটা যদি আপনি করে ফেলেন, রিচুয়ালস কিছু যেটা করে ফেলেন সেটা কি হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। তেমনি এই সেকশনটা বলেছে 21 আইন সম্পর্কে ভুলের ফলাফল, ইফেক্ট অফ মিস্টেক অ্যাজ টু ল। যদি আপনি জানেন যে আইনে এটা নাই, আইনের ভুল ধারণার ফলে আপনি এই কাজটা করেছেন, একটা চুক্তি করেছেন, কিন্তু জানলেন যে আসলে আইনটা অন্যটা, তখন আপনার এই চুক্তিটা কি হবে, বৈধ হবে। অর্থাৎ এই ভুলে যদি আপনি চুক্তি করেন, আইন জানেন না, তখন ওই চুক্তিটা কি হবে, বৈধ হবে। এখন কথা হচ্ছে এই যে ভুলটা, এটা প্রমাণ করবে কে? তাহলে তো পৃথিবীতে সবকিছুই তো চালায় দেওয়া যাবে এই ভুল দিয়ে, যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। বিষয়টা এই বার্ডেন অফ প্রুফটা তখন এভিডেন্স অ্যাক্টে চলে যাবে, সাক্ষ্য আইনে। এই বার্ডেন অফ প্রমাণ করতে হবে, আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি এই বিষয়টা জানেন না। কোর্টকে সেই অনুযায়ী আপনার কি করতে হবে, স্যাটিসফাইড করতে হবে। আপনি কথাটা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি? ঠিক আছে, তাহলে আইনের ভুল, হ্যাঁ 21 হচ্ছে ইফেক্ট অফ মিস্টেক অ্যাজ টু ল, আইনের ভুল ধারণার প্রভাব। যদি বাংলাদেশের আইনে ভুল বোঝাপড়া হলে চুক্তি বাতিল যোগ্য নয়, তবে বিদেশি আইনের যদি ভুল হলে, অর্থাৎ মিস্টেক অফ ফ্যাক্ট, তথ্যের ভুলের যদি আপনি কি করেন, বাংলাদেশের আইনে ভুল বোঝাপড়া হলে চুক্তি বাতিল যোগ্য হবে না, কিন্তু যদি বিদেশি আইনের ক্ষেত্রে হয় তখন হচ্ছে এটা কি হবে, তখন আবার সেটা কার্যকর হবে না। তথ্যের ভুল হোক মিস্টেক অফ ফ্যাক্ট হিসেবে গণ্য হয় এবং চুক্তি বাতিল যোগ্য হতে পারে। দুই ব্যক্তি মনে করলেন যে বাংলাদেশ আইনে নির্দিষ্ট জমি বিক্রি করার কোনো নেই, কিন্তু আসল করলে সেটা কি হবে, বৈধ হবে। ওকে, ওয়ান্স
যদি এক পক্ষের ভুলের কারণে কোনো চুক্তি হয়ে থাকে, ভুল একতরফা ভুলে চুক্তি হলে তখন সেই চুক্তিটা কি না, বাতিলযোগ্য নাই। কেমন? ক্রেতা দোকানে গেল, দোকানে যাওয়ার পর গিয়ে দেখলো যে ঘড়িটা চকচক করে সোনার মতো। এখন সে তো গ্রাম থেকে আসছে, সে তো আর বুঝে না যে ঢাকা শহরে গোল্ডেন কালারের ঘড়ি পাওয়া যায়। এখন বলতেছে এই যে পাইছি গোল্ডেন ঘড়ি, এলাকায় গিয়ে বলবো সোনার ঘড়ি কিনে নিয়ে আসছে গোল্ডেন। দোকানদার মনে করছে যে মনে মজা করে বা কিছু একটা, আর বিক্রি করতে পারলেই দায় সারা। তো সে আর এই ব্যাপারে তাকে কিছু ইনফর্ম করেনি। বুঝতে পেরেছেন? তা এখন এই ভুলটা কার ছিল? দোকানের ছিল না ক্রেতার ছিল? দোকানদার নীরবতা পালন করেছে। কারণ আপনি আইনের আচ্ছা কন্ট্রাক্টে একটা আমরা এরকম একটা বিধান পাবো যে সঠিক পণ্য বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে ক্রেতার। আপনি ভুল পণ্য কিনে নিয়ে দোকানে গিয়ে পরে আর ধরতে পারবেন না যে আপনি আমাকে ভুল পণ্য বিক্রি করেছেন, ডিফেক্ট প্রোডাক্ট বিক্রি করেছেন। ডিফেক্ট প্রোডাক্টস যাচাই করার দায়িত্ব হচ্ছে ক্রেতার। এই সেকশন এটাই। আরেকটা এক্সাম্পল যদি দেই, যেমন আমরা কারো কাছ থেকে কোনো জিনিস মানে অনেক আছে না যে জমি বন্ধক নিয়ে টাকা নেয়, তখন ওরা সিগনেচার করার সময় যদি দলিলটা না পড়েই সিগনেচার করে দেয়, সেক্ষেত্রে হচ্ছে যার কাছ থেকে মানে বন্ধক রাখলো সে যদি পরবর্তীতে ওই জমি আত্মসাৎ করে নেয়, তো সেক্ষেত্রে তো উনি দায়ী থাকবেন। ওরে ওইটা তো আবার মর্টগেজের তে চলে গেল। আচ্ছা আপনার প্রবলেমটা আমার কাছে ক্লিয়ার না, তবে আপনি যদি এখানে যদি প্রতারণার আশ্রয় থাকে, মিসরিপ্রেজেন্টেশনের থাকে, উপস্থিতি থাকে, হ্যাঁ তখন কিন্তু এটা অটো বাদ হয়ে যাবে, এবং সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন। কিন্তু আমরা হচ্ছে যে ওই যে ওয়ান সাইডেড যে মিস্টেক গুলো হয়, এবং ওয়ান সাইডেড মিস্টেক এখানে হচ্ছে তো এটা তো দৃশ্যমান, যেটা এই জিনিসটা দৃশ্যমান, আপনি তো এটা দৃশ্যমানের মধ্যে আছেন। যদি অদৃশ্যমান হতো বা এই বিষয়টা আপনি অবগত নয় তখন সেটা। কিন্তু এখানে যেটা করেছে, এক পক্ষ তথ্য নিয়ে ভুল করছে, সে নিজে অ্যাজিউম করেছে, দোকানি কিন্তু কিছু বলেনি। এই অ্যাজিউমটা কিন্তু করেছে ক্রেতা, এই অ্যাজিউমটা হতে হবে ক্রেতার, তখন সেটা হচ্ছে কি হবে, বাতিলযোগ্য হবে না। আচ্ছা তারপরে এবার আসি, আর যদি তথ্য সম্পর্কে উভয় পক্ষ ভুল করে তাহলে কি হবে বলেন তো? চুক্তিটা কি বাতিল হবে না বাতিল হবে না? বৈধ থাকবে, বাতিল হবে তখন যদি তখন বাতিল হবে। যদি উভয় পক্ষ তথ্য সম্পর্কে উভয় পক্ষ ভুল করলে সেটা বাতিল হবে। আবার বাংলাদেশের প্রচলিত আইন সম্পর্কে ভুল করলে সেটা কি বৈধ হবে? চুক্তি করলে বৈধ হবে না অবৈধ হবে? আচ্ছা, আর যদি বাংলাদেশে কার্যকর নয় এমন আইন সম্পর্কে ভুল করলে তখন কি বাতিল হবে না বাতিলযোগ্য হবে? সেটা বাতিলযোগ্য হতে পারে, কন্ডিশন বাতিলযোগ্য হবে, বাতিলযোগ্য হবে। 20, 22, 21, 20, 21, 22, হ্যাঁ এই তিনটা আমরা দেখে ফেললাম এমসিকিউ টাইপ। আচ্ছা এই সেকশনটা নিয়ে কারো সমস্যা আছে? সেকশন 22 আমরা শেষ করে দিব আর 1 মিনিট। যদি সমস্যা না থাকে আমরা পরের সেকশনটাতে যাই। সেকশন 23, what consideration and objects are lawful and what not, যে বিষয় বা প্রতিপত্তি অবৈধ, অর্থাৎ কোন কনসিডারেশন গুলো লফুল হবে এবং কোনগুলো লফুল হবে না। The consideration or object of an agreement is lawful unless it is forbidden by law, এটা তো আপনারা পড়েছেন। পুরো আইনটা আপনি যদি কন্ট্রাক্ট অ্যাক্টের 20টা লাইন মুখস্থ রাখতে পারেন, আপনি পুরো আইন চালাই দিতে পারবেন। কারণ ঘুরে ফিরে ওই একই টার্ম তারা শুধু একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রেখেছে, একটু নিখুঁত ভাবে নিয়ে এসেছে। আর কন্ট্রাক্ট অ্যাক্টের ম্যাক্সিমাম সেকশন গুলো কিন্তু এখন বাদ হয়ে গেছে, আবার অনেক অন্য যেমন 76-এর পরের অংশটা কিন্তু আরেকটা আইনই হয়ে গেছে। তো যে যদি the consideration or object of an agreement is lawful, কনসিডারেশনটা কি হবে, লফুল হবে, কখন হবে? আনলেস, এই যদি না আইন দ্বারা নিষিদ্ধ না হয়, ডিফেক্ট না হয়, লয়ের এনি প্রভিশনস ডিফেক্ট না করে, ফ্রডুলেন্ট না হয়, প্রতারণাপূর্ণ না হয়, ইনজুরি টু দ্য পারসন অর প্রপার্টি অর অ্যানাদার আর ইমোরাল অর অপোজ টু দ্য পাবলিক পলিসি, যেটা হচ্ছে
এই লাস্টের লাইনটা দেখেন, ইট ইজ ইমোরাল অর অপোস্ট টু দা পাবলিক পলিসি, অর্থাৎ পাবলিক পলিসির যদি বিরোধিতা না করে সেটা। তাহলে সহজভাবে যদি দেখি, যে চুক্তির উদ্দেশ্য বা বিনিময় বেআইনি, প্রতারণামূলক, ক্ষতিকর, অনৈতিক, জনস্বার্থ বিরোধী, এই এগ্রিমেন্ট গুলো কি হবে? ভয়েড হবে। কোন এগ্রিমেন্ট ভয়েড হবে? যদি চুক্তির উদ্দেশ্য থাকে বেআইনি থাকে, প্রতারণামূলক থাকে, ক্ষতিকর থাকে, অনৈতিক থাকে, জনস্বার্থ বিরোধী। এই 5টা ওয়ার্ড লিখে আপনি যদি এক লাইন করে লিখে দেন তাহলে তো শেষ হবে না, কারণ এগুলো একদম অথেন্টিক লিগ্যাল টার্ম। তারপর যেমন চোরাই মাল বিক্রির চুক্তি, চোরাই মাল হচ্ছে বিক্রির যে চুক্তিটা করেন সেটা কি বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ হবে। কাউকে মারার জন্য অর্থ দেওয়া, সেটা কি বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ হবে, কারণ এটা হচ্ছে আনলফুল। তারপর এগুলো আপনি দেখেন, সেকশন 24 এগ্রিমেন্ট উইথ আনলফুল অবজেক্টস কনসিডারেশন, আংশিক অবৈধ চুক্তি। আংশিক যদি হয়, একটি চুক্তি বৈধ হলো যদি এর একটা অন্য অংশ হচ্ছে অবৈধ, তখন কি পুরো চুক্তি কি হবে? বাতিল হবে না? বলেন তো কি হবে? একটা চুক্তি করলেন, চুক্তির একটা অংশ বৈধ, আর চুক্তি করলেন একটা চুক্তির একটা অংশ বৈধ আর একটা অংশ অবৈধ, তখন কি হবে? পুরো চুক্তিটা একটা বৈধ একটা অবৈধ, তাইলে তো এটা বাতিল। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখেন 25 দেখেন, এগ্রিমেন্টস উইদাউট কনসিডারেশন ইজ ভয়েড। বিনিময় ছাড়া যদি চুক্তি হয়, কারণ বিনিময় ছাড়া তখন আর চুক্তি হবে না, আর সেটা হয়ে যাবে দান, হয়ে যাবে অন্য কিছু হয়ে যাবে, সেটা হচ্ছে কি বাতিল যোগ্য। an agreement made without consideration is void unless as, যদি না, ওই যে আমরা আগেই পড়েছিলাম এটা, আত্মীয়দের মধ্যে ভালোবাসার ভিত্তিতে হয়, ভালোবেসে কাউকে হচ্ছে কি করলেন, কোনো কিছু দিয়ে দিলেন, পূর্বে স্বেচ্ছা সেবার জন্য পুরস্কার, আমার জন্য সারা জীবন তুমি কাজ করেছো, আমার সেবা যত্ন করেছো, শেষকালে এসে আমার বসুন্ধরার একটা ফ্ল্যাট তোমাকে দিয়ে দিলাম, হ্যাঁ সেটা পূর্বে স্বেচ্ছা সেবার জন্য পুরস্কার। সময় পার হয়ে যাওয়া ঋণ পরিশোধের প্রতিশ্রুতি, ওই যে 3 নাম্বার গ্রাউন্ডটা, যার সময়সীমা শেষ হয়ে গেছে কিন্তু লিখিতভাবে প্রতিশ্রুতি দিলে তা বৈধ। যেমন বাবা তার মেয়েকে লিখিত রেজিস্ট্রিতে 10 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, এটা একটা বৈধ চুক্তি। বাবা তো বলেছে তোমাকে আমি এটা দিয়ে দিব, এটা একটা বৈধ চুক্তি। 5 বছর আগে কেউ প্রাণ বাঁচিয়েছিল, এখন তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি, এটা হচ্ছে একটা বৈধ চুক্তি। এইগুলো চুক্তি, কিন্তু এগুলো হচ্ছে একতরফা। কিন্তু আমরা তো জানি চুক্তিতে দুই পক্ষ থেকে কি থাকতে হবে, পারফরমেন্স থাকতে হবে, কিন্তু এখানে জাস্ট পারফরমেন্সটা শুধু কি এক পক্ষ থেকে হলো। আর হচ্ছে এটার ব্যতিক্রম হচ্ছে 3টা, যদি আত্মীয়দের মধ্যে ভালোবাসার ভিত্তিতে হয়, পূর্বে স্বেচ্ছা সেবার জন্য পুরস্কার হয়, আর হচ্ছে সময় পার হয়ে যাওয়ার হচ্ছে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি হয়। এই হচ্ছে, আর বাড়াতে চাচ্ছি না, অনেক হলো। এবার আপনারা বলেন যে কারো কোথাও কোনো সমস্যা আছে কি না, আপনাদের কেমন লেগেছে পুরো সেশনটা, কারো অবজারভেশন থাকলে আসেন আমরা 2টা মিনিট কথা বলি, 1টা মিনিট। কারো কোনো সমস্যা আছে? ভাইয়েরা, বোনেরা, ভাইয়া, আপুরা, সমস্যা আছে? আবার একটু রিভাইজ করতে হবে, যদি সমস্যা থাকে নেক্সট ক্লাস করব। আচ্ছা, আরেকটা বিষয় আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ পরের সেশন হচ্ছে দেখবো, পরের ক্লাস থেকে আমরা একটু করবো। তাহলে আমাদের এই যে পুরো স্লাইডটা এই যে আপনারা একটু বাসায় ক্লাসের পরে 1 মিনিট দেখলে হবে, বেশি না 5 মিনিট দেখেন, আপনি পুরোটা বুঝে যাবেন, আর পড়তেও হবে না। আমার এই নোটগুলো দেখে আপনি পরীক্ষায় দিলে আপনি ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাস পাবেন, চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনাদের পরবর্তী সময় এখানে কেস রেফারেন্স অ্যাড করে দিব, 1-2টা কেস রেফারেন্স দিয়ে দিবেন, টোটাল 5 পুরো চুক্তি এনে 5টা কেস শুধু মনে রাখবেন। কেস মনে রাখা বিষয় না, আপনি ফ্যাক্ট বলে মুখে মুখে ফ্যাক্ট নিজের মতো করে লিখবেন, শুধু কেসের নামটা মনে রাখবেন। যেমন জরিনা ভার্সেস রহিমা, হ্যাঁ, রহিম ভার্সেস করিম, ওখানে শুধু একটা ডিএলআর নাম্বার থাকবে, 24 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 2021, এইরকম টাইপ। এইগুলো হুবহুব আসবে, আপনারা পড়বেন, দেখবেন যে একদম হচ্ছে হৃদয়ে গেঁথে যাবে। আইনটা হচ্ছে হৃদয়ে গাঁথার মতো, আপনি মুখস্থ করবেন না কখনো, এটাকে মননে নেন, প্র্যাকটিক্যালি নেন, পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিয়ে নেন, আলোচনা করে পড়ুন, দেখবেন যে ইনশাআল্লাহ ভালো করবেন। তাহলে আমার জন্য দোয়া রাখবেন, একটু সবার কাছে খাস দিলে দোয়া চাচ্ছি।
আমি সামনে একটা পুল সিরাত আছে, যেন একটু পুল সিরাতটা পার হতে পারি, আমার জন্য একটু আপনারা সবাই একটু দোয়া করবেন। হ্যাঁ, আর কিছু চাই না। স্যার জি জি। ফুলসিরাত। ও আচ্ছা, রায়হান ভাই বলবেন আপনাদের, আমি বলে দিব না। আমার একটা ইয়ে আছে তো, পরীক্ষা আছে তো। ঠিক আছে স্যার, আমরা দোয়া করবো। হ্যাঁ, তৌফিক ভাইয়ের লিখিত পরীক্ষা আছে বার কাউন্সিলের। ভালো রেজাল্ট। সামনের মাসে দোয়া করবেন। শুভকামনা থাকবে, দোয়া করবো ইনশাআল্লাহ ভালো করবেন। আচ্ছা, আর যদি ক্লাসের ব্যাপারে কারো কোনো পরামর্শ থাকে প্লিজ আমাকে একটু জানাবেন। রায়হান ভাইয়ের মাধ্যমে আমাকে জানাতে পারেন যে আপনাদের ক্লাস কেমন লাগে, বা আরো ইনফরমেটিভ ইনফরমেশন আপনাদের দিব কিনা। না স্যার, অনেক ভালো লাগে। ধন্যবাদ তৌহিদ ভাই, অনেক সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য।